ধরুন আপনার একজন পরিচারিকার প্রয়োজন। আপনি হন্যে হয়ে একজন পরিচারিকা খুঁজছেন। হঠাৎ ঈশ্বরের আশীর্বাদে বা বলা ভালো অভিশাপে একজন পরিচারিকা নিজে থেকেই আপনার বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হলেন। তাকে দেখে আপনার মনে বিশ্বাস, ভরসা ইত্যাদি জন্মালো। আপনি তাকে কাজে বহালও করলেন। কিন্তু তারপর আপনি দেখলেন দিনে দিনে যে পরিচারিকাকে আপনি নিজের বাড়িতে স্থান দিয়েছেন সে মানবী থেকে দানবী হয়ে উঠছে। তার ভয়ঙ্কর রূপ আপনার সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আপনি বুঝতে পারলেন সেই পিশাচই আপনার মৃত্যুদূত হয়ে এসেছে। কি করবেন তখন আপনি? আপনি কি আদৌ বাঁচবেন? নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সুদীপা দাস রচিত একটি তন্ত্রনির্ভর ভৌতিক গল্প, ডাকিনীর ক্ষুধা। আজকের গল্প পাঠে আমি সায়ন্তন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ডাকিনীর ক্ষুধা। অমাবস্যার গভীর রাত ধরিত্রীকে যেন তার নিকষ কালো চাদরে মুড়ে ফেলেছে। দূরে কাঠের চিতা দাউ দাউ করে জ্বলছে। একজন মাঝবয়সী চণ্ডাল ভেঙে পড়া চিতাটা কাঠের লগি দিয়ে ঠেলে জড়ো করে দিচ্ছে। আমি ক্লান্ত পদে টলতে টলতে শ্মশানের মধ্যে দিয়ে চলেছি। ভাঙা ঘট, অর্ধদগ্ধ শব, দগ্ধ কাঠের নিভু নিভু আলোক চারিদিকে কেমন একটা ছমছমে পরিবেশ রচনা করেছে। চারিদিকে মাংস, চামড়া ও কাঠের পোড়া কটু গন্ধে গা গুলিয়ে উঠছে। এই ভয়াবহ পরিবেশে একটা শৃগালের চিৎকারে থমকে দাঁড়িয়ে পড়লাম। সম্মুখে শালঙ্কারা এক অর্ধনগ্ন ভয়াবহ নারীমূর্তি দণ্ডায়মান, যিনি উগ্রচণ্ডা, আলুলায়িত কেশা, সবুজ গাত্রবর্ণ, পরনে পুরাতন লাল বস্ত্র, চতুর্ভুজা, এক হাতে শনিতাদ্র খড়গ আর অন্য হাতে নরকরটি, অন্য এক হাতে বীণা আর অভয় মুদ্রা। তার মুখের খলখল হাসি যেন শ্মশানের সমস্ত ভয়ঙ্করতাকে ছাপিয়ে আমার বুকের রক্ত হিম করে দিল। তার বস্ত্র থেকে তখনও গড়িয়ে পড়ছে রক্তের বিন্দু। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। গায়ের গেঞ্জিটা সেদে ভিজে গেছে। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। মাথার ওপর ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে, তাও স্বপ্নের রেশটা যেন আমার মস্তিষ্ককে আচ্ছন্ন করে রেখেছে। দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত 3টে বাজে। বেশ কয়েকদিন ধরে পর পর আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখছি। শ্মশানে এক ভয়াল দেবীর দর্শন লাভ। এই স্বপ্নের অর্থ কি? একদিন বা দুদিন নয়, বিগত মার্চ মাসের এই শনিবার থেকে টানা সপ্তাহ দুয়েক হলো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। না, এর একটা বিহিত না করলেই নয়। দিন তিনেক আগে অফিসের এক কলিগকে ব্যাপারটা বলতে গিয়ে সে ধর্মতত্ত্ব নিয়ে এক টানা লেকচার শুনিয়ে দিয়েছে। কাকে বললে এর প্রতিকার হতে পারে? ঘরের জানলাটা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মুক্ত আকাশে মৃদু বসন্তের বাতাস দিচ্ছে। আজ শুক্লার কথা বড় মনে পড়ছে। শুক্লাকে বিয়ে করে এনেছিলাম এই মানিকতলার বাড়িতে। দুজনে বেশ সুখেই ঘর সংসার পেতেছিলাম। মাত্র 16 বছর বয়সে বাবা আর গ্র্যাজুয়েশন শেষ করার পর মাকে হারিয়েছিলাম। কলেজের গণ্ডি পেরোনোর সাথে সাথেই প্রায় হিন্দুস্তান লিভার কোম্পানিতে জবটা জুটে গিয়েছিল। সেখানেই এক সেমিনারে শুক্লার সাথে দেখা, মোবাইল নম্বর বিনিময়, ফেসবুকে চ্যাট থেকে প্রেম পর্ব, আর তারপরেই বছরখানেকের মধ্যে বিয়ে। শুক্লার বাপের বাড়ি অবস্থাপন্ন। বাবা মা দুজনেই চাকরি করেন, তাই সামান্য এক বেসরকারি চাকুরের সাথে শুক্লার বিয়েটা তারা মেনে নিতে পারেননি। অবশ্য বিয়ের বছর দুয়েকের মধ্যে মিসক্যারেজের পর শুক্লার মানসিক অবস্থার অবনতি ঘটায় বাধ্য হয়ে ওকে ওর বাপের বাড়িতে রেখে আসি। শুক্লা চলে যাওয়ার পর থেকেই যেন মানিকতলার এই বাড়িটা বেশ ফাঁকা লাগে। শুক্লার মানসিক অবস্থা ভালো নয় যে ওর সাথে এই ব্যাপারে আলোচনা করব।
তাছাড়া বাড়িটা যা ছন্নছাড়া হয়ে পড়ে আছে, দেখি রাজু কোনো কাজের লোকের সন্ধান দিতে পারে কিনা। 7-5 ভাবতে ভাবতে ঘড়িতে 4:30 বাজে। না, এবার যাই, একটু ঘুমোনোর চেষ্টা করি গিয়ে। মিষ্টি বাতাসে চোখটা জুড়ে এসেছিল। পরদিন রাজুকে কাজের লোকের তাগাদা দিয়ে অফিসে চলে গেলাম। আজ ঘোর অমাবস্যা। বাড়িতে ঢোকার মুখেই নরম কিছুর উপর পা পড়তেই দেখি একখানা সিঁদুর মাখানো পাতিলেবু। বিজ্ঞানের ছাত্র হিসেবে কুসংস্কারে কোনোদিনই বিশ্বাস করিনি, তাই হনহনিয়ে বাড়িতে ঢুকে গেলাম। রাত তখন 9টা মতো হবে। কলিং বেলের শব্দে ভাবলাম কে এলো আবার রাতে। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলতেই একটু চমকে গেলাম। একটা বছর 40-এর আঁটো সাঁটো চেহারার শ্যামবর্ণা ভদ্রমহিলা দরজার সামনে দাঁড়িয়ে। দীর্ঘাঙ্গী ভদ্রমহিলার মুখে বেশ একটা রুক্ষ ভাব। মাথার চুলগুলো চূড়ো করে বাঁধা, কপালের ওপর নাক কেশরের ন্যায় বিন্যস্ত। পরনে ছাপা লাল কালো জংলা ছাপা পুরাতন শাড়ি। রাতে আমার বাড়িতে এনার আগমনের কারণ জানতে আমি জিজ্ঞাসা করলাম, আপনি? বেশ গ্রাম্য টানে সে বলে, আমি মা গঙ্গি, আমার রাজু পাঠাইছে, বললে আপনার বাড়িতে কাজের লোক দরকার বলেছেন, তাই তো এলুম। তা আপনি কি কি কাজ করতে পারেন? আগে দাদা বাবুর গাঁর মেয়ে আমরা। ঝাড়পোছ করা, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, জল তোলা, সব কাজই করতে পারি। তা বেতন কত নেবেন? আগে বাবু, তা আপনি যা ভালো বোঝেন দেন। তবে আমার একটা আর্জি আছে বাবু। আচ্ছা শোনো বাবু, আমি 700 টাকার বেশি দিতে পারবো না। তা আগে থেকেই আমি কিন্তু রাজুকে বলে রেখেছিলাম। না না বাবু, বেতন আপনার যা মনে হয় দেন, সেসব কিছু নয় বাবু। তবে আর কি, এই রাত বিরেতে আর হেঁয়ালি না করে বলে ফেলো তো, আর কি চাও? মা গঙ্গি এবার অশ্রু সজল নয়নে কাঁদতে কাঁদতে বলল, আমি গরিব ঘরের মেয়ে বাবু। বাপ মা মারা যাবার পর দেনার দায় মহাজন আমার ভিটে মাটি সব আত্মসাৎ করেছে। আমার কোনো ঠাঁই নাই গো দাদা বাবু, কোনো ঠাঁই নাই। যদি যদি দয়া করে একটু থাকার জায়গা দেন, তো আপনার কেনা দাসী হয়ে থাকবো বাবু। ঘরের এক কোণে একটু জায়গা দিলেই হবে গো বাবু, একটু জায়গা দিলেই হবে। বলে হাপুস নয়নে কাঁদতে শুরু করে দিল। আমি পড়লাম মহা বিপদে। শুক্লা বাড়িতে নেই, রাজু আমার বাইরের কাজকর্ম করে দেয়। কি আপদ জোটালো এনে রাজু। মনে মনে রাজুর ওপর এত রাগ হলো যে কি বলবো। এই রাতে সহায় সম্বলহীন এক মহিলা বাড়ির দোরগোড়ায় এমন মরা কান্না কাঁদছে, ব্যাপারটা মোটেই শোভনীয় নয়। তাই তাকে থামিয়ে মনে মনে রাজুর মুণ্ডপাত করতে করতে বললাম, দেখো বাপু, আমাদের ঘর বেশি নেই। হেঁসেলের কাছে ভাড়ারের সামনে এক ফালি জায়গা আছে, তা সেখানে থাকতে পারবে তো? চোখের জল মুছতে মুছতে মা গঙ্গি বলল, হ্যাঁ বাবু, পারবো বাবু, পারবো, খুব পারবো। মা গঙ্গি বাড়িতে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে। রান্নাঘর থেকে কোনো কিছুই তাকে দেখিয়ে দিতে হয়নি। সকালে জল খাবারের অভ্যাস শুক্লা চলে যাওয়ার পর প্রায় ত্যাগই করেছিলাম। আজ ধোঁয়া ওঠা কচুরি, আলুর তরকারি আর চা পেয়ে ভালোই লাগলো। আজ অফিস থেকে ফেরার পথে শুক্লার সাথে দেখা করে আসব। বিকেলের দিকে দরজার কলিং বেল বাজল। মা গঙ্গি দরজা খুলতেই রাজু বিস্মিত হয়ে গেল। সে ভাবল যে সঞ্জয় দা তো তাকে কাজের লোক দেখতে বলেছিল, কিন্তু দাদা বোধহয় তার আগেই লোক খুঁজে নিয়েছে। মা গঙ্গি রাজুকে দেখে জিজ্ঞেস করল, আপনি রাজু তো? রাজু একটু হতভম্ব হয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ, আপনি কি করে? রাজুর কথা শেষ করার আগেই মা গঙ্গি মৃদু হেসে বলল, দাদা বাবু আমাকে কয়ে গেছিলেন আপনি এলে আপনার বেতনটা দিয়ে দিতে। আসুন, ভেতরে আসুন। মা গঙ্গির গলার স্বরে
কি যেন একটা অমোঘ আকর্ষণ ছিল, যার দরুন রাজু না করতে পারল না। রাজু ভেতরে প্রবেশ করতেই দরজাটা ভেতর থেকেই যেন বন্ধ হয়ে গেল। রাজু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দরজাটা। মাগঙ্গি যেন খলখলিয়ে হেসে উঠল। সে হাসি যেন অট্ট হাসির মতো শোনালো। রাজুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল গ্রাম্য এক নারীর আচম্বিত পরিবর্তন দেখে। মাগঙ্গির হাসির সাথে সাথে তার মুখের দুপাশের তীক্ষ্ণ সদন্তগুলো যেন মুখ থেকে কিছুটা বেরিয়ে এলো। তার চোখ দুটোর মণিগুলো যেন অস্বাভাবিক লাগছিল। মাগঙ্গির নাক কেশরের মতো রুক্ষ চুল বাতাসে উড়তে লাগলো। সব মিলিয়ে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সাধারণ বঙ্গনারীর চেহারা কি এত ভয়ঙ্কর হতে পারে? আর চোখ দুটো কি অমন অমন জ্বলতে পারে? আর মুখের দুপাশের সদন্তগুলো? আমি পরে আসবো ক্ষণ। মাগঙ্গি কেমন তীক্ষ্ণ সরু গলায় বলে উঠল, বেতনটা নেবে না রাজু? রাজুর ভয়ে গলা শুকিয়ে এলো। সে সদর দরজার দিকে ছুটল। দরজাটা খোলার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এমন সময় তার পেছনে কারোর একটা উপস্থিতি অনুভব করে তার গায়ের রোমকূপগুলো খাড়া হয়ে গেল। একটা মৃদু শীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল। পেছনে ফিরতেই যাকে দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। এ কাকে দেখছে? এক নিমেষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এতটা পরিবর্তন ঘটতে পারে? কালী পুজোর প্যান্ডেলে কালী ঠাকুরের দুপাশে যে ডাকিনী মূর্তি থাকে, এর সাথে তার চেহারার বেশ সাদৃশ্য আছে। রাজু নিজের সমস্ত শক্তি একত্রিত করে শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করল, কিন্তু বুঝল সে আর এই ডাকিনীর চারপাশের চিত্রটা অদৃশ্য জাদু বলে তীব্র বেগে ঘুরছে। রাজুর সামনে মুখোমুখি যিনি দাঁড়িয়ে, তার নিঃশ্বাসে কেমন যেন একটা রক্ত কাঁচা মাংসের কটু গন্ধে বিবমিষার সঞ্চার হয়। মুখটা লম্বাটে, শুকনো অস্থি কঙ্কালসার। মাথার চুলগুলো পাঁশুটে রুক্ষ, চোখগুলো কোটরগত, আর জ্বলন্ত গলায় শুকনো নরকরটির মালায় শুকনো স্তনের ওপর কোনো রকমে পড়ে লজ্জা নিবারণ করেছে। ডাকিনী তার সরু আঙুলের বাঁকানো কালো নখ নেড়ে যেন অট্ট হাসিতে ফেটে পড়ছে। সে হাসির শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। বুকের রক্ত হিম করা সেই বিভৎস অট্ট হাসিতে রাজুর শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামতে লাগলো। আজ শুক্লার জন্মতিথি। এমনই এক চৈত্র মাসের পূর্ণ চন্দ্রের দিনে শুক্লা পৃথিবীতে এসেছিল। ওর পছন্দের একতারা হলুদ গোলাপ আর একটা ডেয়ারি মিল্ক তুলে নিয়ে অভিবাদন জানাতেই শুক্লা যেন আমাকে কতদিন পর দেখছে মনে করে জড়িয়ে ধরল। তুমি কি খাওয়া দাওয়া ঘুম একেবারে বন্ধ করে দিয়েছো? আমি মৃদু হেসে বললাম, আসলে ঘুমটা রাতে ঠিকমতো হচ্ছে না, তারপর কাজের চাপ। ছাড়ো, তুমি কেমন আছো বলো? আর কতদিন বাপের বাড়ি থাকবো বলো তো? তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? এবার চলো ফিরে যাই। কবে যাবে বলো? আমার কথা শেষ হওয়ার সাথেই আমার শ্বশুর মশাই এসে গম্ভীর স্বরে বললেন, মেয়েটার শরীরের অবস্থা ভালো নয়। তোমারও তো বাড়িতে দুটো কাজের লোক রাখারও মুরদ নেই। গিয়ে ওকে দিয়েই তো সব কাজ করাবে। আর কটা দিন যাক, হ্যাঁ তুমি নতুন বছরে বরং নিয়ে যেও। শেষ কথাগুলো এত ঠান্ডা গলায় বললেন, এমনকি শেষ লাইনটা বলার সময় ওনার মুখে এক বিদ্রূপের হাসি খেলে গেল। সেটা দেখে মনটা কেমন যেন হয়ে গেল। তাই ইচ্ছে করেই মাগঙ্গির কথা আর বললাম না। শুক্লার বাড়িতে আমার যথোচিত সম্মান কোনোদিনই কেউ দেয়নি। তাই চলো চলো চোখে শুক্লা আমাকে বিদায় করার সময় আমার হাত দুটো ধরে বলল, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি সঞ্জয়, তুমি ঠিক মতন বিশ্রাম নাও। আমি শুক্লার কপালে চুম্বন দিয়ে বললাম, যতদিন তোমার ভালোবাসা আমার সাথে আছে আমার কেউই কোনো ক্ষতি করতে পারবে না। শুক্লার বাড়ি থেকে ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে বাড়ি ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। গোল থালার মতো চাঁদ যেন আকাশের বুকে হাসছে।
সেই অপার্থিব জ্যোৎস্নায় চরাচর ভেসে যাচ্ছে। মানিকতলা ব্রিজের নিচ দিয়ে বাগমারি এলাকার দোতলা বাড়িটার দিকে এগোতে গিয়ে কেমন যেন একটা অদ্ভুত ঠেকল। পূর্ণিমার জ্যোৎস্না যখন চারিদিকে তার চাদর মেলে দিয়েছে, সেখানে কুয়াশার মতো একটা নিকষ কালো অন্ধকার যেন আমার বাড়িটাকে ঘিরে রয়েছে। একতলা আর দোতলার জানলাগুলো বন্ধ কেন? এমন সুন্দর আবহাওয়ায় মাগঙ্গীকে বলতে হবে জানলাগুলো খুলে দিতে। যদিও সবে তো আজ এসেছে, সব কিছু নিজের মতো করেই গুছিয়ে নিয়েছে। রান্নাটাও মন্দ করে না, তবে কেন জানি না সব খাবারেই কেমন যেন একটা আষ্টে গন্ধ। তাই ভাতটা মেখেও আর মুখে তুলতে পারিনি। বাড়ির দিকে যতই এগোচ্ছি ততই যেন বাতাস স্থির হয়ে আসছে, অথচ এই 27শে মার্চে এত শিরশিরে ঠান্ডা বাতাস যেন আমাকে ঘিরে ধরছে। সদর দরজার সামনে গিয়ে কলিং বেলটা টিপতে যাব, এমন সময় মাগঙ্গী দরজা খুলে এক অদ্ভুত গলায় আমায় বলল, আইসেন দেয়াদা বাবু। মাগঙ্গীর গলাটা যেন সকালের চেয়ে অন্যরকম লাগছে। আমি ভেতরে ঢুকে জুতোটা খুলতে খুলতে লক্ষ্য করলাম ঘরের আলো জ্বলছে না। মাগঙ্গী মোমবাতি আর হ্যারিকেন জ্বালিয়ে রেখেছে। ও কি করে জানলো এগুলো কোথায় থাকে? আমি জিজ্ঞেস করলাম, কেউ কি আমায় খুঁজতে এসেছিল? মাগঙ্গী তেমনই সরু ফ্যাঁসে গলায় বলল, না তো বাবু। এই, তোমার গলাটা ওরকম লাগছে কেন? তেমন কিছু নয় দাদা বাবু, ওই একটু ঠান্ডা লেগেছে আর কি। এই ভর সন্ধেবেলা একে কারেন্ট নেই, তার উপর বাড়ির জানলাগুলো বন্ধ করে রেখেছো কেন? যাও খুলে দাও গে, যাও। না গো বাবু, বড় মশা ছিল, তাই বন্ধ করে রেখেছি। এমন সময় লক্ষ্য করলাম মাগঙ্গীর চেহারাটা কেমন যেন গলার স্বরের মতোই অন্য রকম লাগছে। হ্যারিকেনের আলোয় কেমন যেন লিকলিকে চেহারা, সরু সরু হাত ও আঙুল, হাতের নখগুলো বিশ্রী রকম বেঁকানো। দেখলাম যখন চায়ের পেয়ালাটা আমার পাশে রাখতে এলো, হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম শুকনো মুখে মাগঙ্গীর কোটরগুলোতে যেন আগুনের মতো কি জ্বলজ্বল করছে, আর মাথার রুক্ষ চুলগুলো ইতি উতি বিন্যস্ত। সাথে ঠোঁটের দুপাশে আমি স্পষ্ট লক্ষ্য করলাম একজোড়া সরু তীক্ষ্ণ সদন্ত। ভয়ে ভূত দেখার মতো চমকে উঠতেই চায়ের পেয়ালা থেকে কিছুটা চা ছলকে প্লেটে পড়ল। কি হলো গো বাবু? একটা সামান্য কাজের মেয়ের কাছে নিজের ভীরুতা প্রকাশ করতে লজ্জা বোধ করল। চায়ের কাপে চুমুক দিয়ে দেখলাম প্রচণ্ড গরম। কাপটা রেখে টর্চটা নিয়ে মিটার ঘরের চাবি খুলতেই দেখি কিটের সুইচটা পড়ে গেছে। সেটা তুলে দিতেই সারা বাড়িতে আলো জ্বলে উঠল। বৈদ্যুতিক বাতির আলোয় মাগঙ্গীকে রান্নাঘরে কর্মরত অবস্থায় চেয়ে দেখলাম। কই, না তো, তার চেহারার তো কোনো পরিবর্তন নেই। দীর্ঘদিন ঘুম না হওয়ায় সবটাই আমার মনের ভুল। সে রাত্রে খেতে বসে আবার সেই গন্ধটা পেলাম, তাই শরীর খারাপ বলে দোতলায় চলে গেলাম। আমার ঘরে আমার মায়ের প্রতিষ্ঠিত চিন্ময়ী কালীমাতার পটের সামনে নিত্যদিনের অভ্যেস মতো প্রণাম ও জপ করে বিছানায় শুতে গেলাম। বালিশের তলায় শুক্লার দেওয়া পুজোর ফুল রেখে মাথাটা রাখতেই বহুদিনের ক্লান্তি ও অনিদ্রায় যেন চোখ দুটো জুড়ে এলো। বহুদিন পর এমন ঘুম এলো। ঘুমের মধ্যে অস্ফুটে দূর থেকে যেন কি দুর্বোধ্য এক টানা মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলাম। তবে 2 সপ্তাহের মতো সেই দুঃস্বপ্ন আর দেখিনি। সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছিল। রোজগার অভ্যাস মতো ঘুম থেকে উঠে ছাদে পায়রাদের খেতে দিতে গিয়ে দেখি, এ কি, সারা ছাদময় একই অবস্থা। রোজ আমার ছাদে কাক ও পায়রারা গম খেতে আসে। আজ একটা পায়রা তো দূরস্থ, একটা কাকও নেই বাড়ির আশেপাশে। চারিদিকে পায়রার পালক ছড়ানো। দেখে বড় খারাপ লাগলো। এতদিনের অভ্যেস মতো গমগুলো দিতে গিয়েও নেমে আসতে যাব, এমন সময় মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে। ছাদ থেকে নেমে স্নান করতে যাব, রান্নাঘরে দেখি মাগঙ্গী নেই। ভাঁড়ারের দিকে তাকিয়েই বুকের মধ্যেটা ছ্যাঁত করে উঠল।
দেখলাম বিন্দু বিন্দু রক্তের ফোঁটা পুরনো মেঝের ওপর দিয়ে ভাঁড়ারের দিকে চলে গেছে। সকালবেলা বাড়ির হুলোটা ইঁদুর ধরল নাকি? এই কয়দিনে হুলোটাকেও একবারও আশেপাশে দেখিনি। বেটা প্রতিদিন খাওয়ার সময় পায়ে পায়ে ঘুরঘুর করত। মাগঙ্গি আসার পর থেকে ওকে একবারও এদিকে দেখিনি। একটানা বিন্দু বিন্দু রক্তের ফোঁটা অনুসরণ করে ভাঁড়ারের দিকে যেতে যাব এমন সময় আকস্মিক একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার স্বরে চমকে উঠলাম। দায়িত্ববাবু, আপনি এখনো স্নান করতে যান নাই? চমকে উঠে পিছনে ফিরতেই যাকে দেখলাম, এই ভয়ঙ্করী রূপ মাগঙ্গি ঠিক কালকে রাতে হ্যারিকেনের আলোয় দেখেছিলাম। হাতে বড় বাটিতে মাংসের ধোয়া টুকরোগুলো দেখে জিজ্ঞেস করলাম, তুমি? মাগঙ্গির রূপ নিমেষে পুরনো চেহারায় ফিরে এলো। আগেকার মতো গ্রাম্য টানে বলে উঠল, দায়িত্ববাবু, আজ বাজারে দেশি মুরগি পেয়েছিলাম, তাই রান্না করব বলে এনেছিলাম। রাজুকে বলে দিলেই তো পারতে, ওই তো এ বাড়ির বাজার করে। তাছাড়া আমাদের বাড়িতে জ্যান্ত মুরগি কাটা হয়নি কখনো এর আগে। আমি বাবু গ্রামের মেয়ে, সব কাটতে পারি। আপনি যান, স্নানটা সেরে আসেন। আমি সেদিনও খেতে বসে মাংসে কেমন যেন একটা আষ্টে গন্ধ পেয়ে গা গুলোনো ভাবটা লুকিয়ে উঠে পড়ি। আজ রাজুর বাড়িতে খোঁজ নিতে গিয়ে শুনি ছেলেটা কদিন ধরেই নিখোঁজ। থানায় জানিয়েও কোনো ফল হয়নি। এদিকে বাড়ি থেকে বেরোনোর পথে সদর দরজার সামনে পা বাড়াতেই সিঁদুর দিয়ে তান্ত্রিক যন্ত্র আঁকা দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। শুক্লা চলে যাওয়ার পর থেকে তার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে, যার কোনো ব্যাখ্যা নেই। আজ সকালে আবার এক নতুন ঘটনা ঘটল। আজ সবে দোতলা থেকে নেমে স্নান করতে যাব এমন সময় মাগঙ্গির চিৎকারে ছুটে এলাম আমার ঘরে। ঘরে ঢুকতেই দেখলাম মাগঙ্গির চুলগুলো এলো হয়ে গিয়ে কেমন যেন বিভৎস দেখাচ্ছে তাকে। সেদিনের মতো আজ দিনের আলোয় স্পষ্ট দেখলাম তার সরু লিকলিকে কালো অস্থি চর্মসার হাত ও মুরগির পায়ের মতো আঙুল দিয়ে এক হাতে ধরে আছে ঝাঁটা। সেই আঙুলের নখগুলো কালো, বড় বড় আর ঈষৎ বেঁকানোও বটে। সেই ধারালো সদন্ত দুটো কিছুটা বেরিয়ে আছে, আর চোখ দুটো ধিক ধিক করে যেন জ্বলছে। সে ঘরের বাইরে মেঝেতে বসে জুলজুল চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই বিছানার দিকে তাকিয়ে দেখলাম মাগঙ্গি কিছু একটা দেখেছে, যেন হঠাৎ ভয় পেয়েছে কিছু দেখে। আমি এগিয়ে গিয়ে দেখলাম বিছানা বা খাটের আশেপাশে অস্বাভাবিক কিছু নেই। বালিশটা তুলতেই দেখলাম শুক্লার দেওয়া ঠাকুরের জবা ফুলের কথাটা ভুলেই গিয়েছিলাম। সেগুলো শুকিয়ে চাদরের সাথে আটকে আছে। আমি সেটা তুলে মায়ের পটের পায়ে রেখে মাগঙ্গির দিকে তাকিয়ে দেখলাম প্রথম যে রূপ তার ঘরে ঢুকে দেখেছিলাম, কই তা তো নেই। বেশ সাধারণ গ্রাম্য রমণীর মতোই লাগছে, চুলগুলো গুছিয়ে মাথার ওপর বাঁধা। তবে কি সবটাই আমার মনের ভুল? আমি গলা খাঁকড়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? কিছু নেই তো? তাহলে ওরকম ভয়ে চেঁচালে কেন? হয়তো ভুল টুল কিছু দেখে থাকবো বাবু। আপনি যান, স্নানে যান, আমি রান্নাঘরে যাচ্ছি। ব্যাপারটা যতই স্বাভাবিক করার চেষ্টা মাগঙ্গি করুক না কেন, আমার কিন্তু মনে হচ্ছে আমি কি কোনো কঠিন মানসিক রোগে ভুগছি তাহলে? আগে রাতে দুঃস্বপ্ন দেখতাম, আর এখন বাস্তবেও ভুলভাল দেখছি। কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হচ্ছে তাহলে। সেদিন রাত থেকে আবার শুরু হলো নতুন বিভীষিকা। ঘুমের ঘোরে দূর থেকে আগত যেন খোনা গলায় কার হাসির শব্দ পেতে লাগলাম। সে তীক্ষ্ণ গলা সাধারণ মানুষের মতো হতেই পারে না। মাঝে মাঝে মনে হতো আমার দরজার সামনে কেউ বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে কেউ যেন বৃথা আক্রোশে ঘরের বাইরে মাথা কুটে মরছে। মাঝরাতে কলঘরে যাওয়ার অভ্যাস আমার নেই, তাই নিজের স্নায়ুগুলোকে যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করে চলেছি। দেখতে দেখতে আরও কয়েকটা দিন এভাবেই কাটল। গত বছর আমার আর শুক্লার সাথে যে অঘটন ঘটে গেছে তার রেশ আজও আমাদের মন জুড়ে রয়েছে। তবে শুক্লাকে আগের চেয়ে বেশ স্বাভাবিক বলে মনে হলো।
শুক্লার কথাই ভাবছি এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠল শুক্লার নাম। ফোনটা তুলতেই ভীষণ ব্যগ্র গলায় শুক্লা বলে উঠল, সঞ্জয়, তুমি কোথায়? আমি তোমার কথাই ভাবছিলাম গো। আসলে এখন তো অফিসে আছি। কি হয়েছে, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? তুমি যত তাড়াতাড়ি সম্ভব শ্যামবাজার 5 মাথার মোড়ের কাছে চলে এসো প্লিজ। কি হয়েছেটা কি? হ্যালো, কি হয়েছে? সময় হাতে বেশি নেই সঞ্জয়। আমার বাবা বড় সর্বনাশের খেলায় মেতে উঠেছেন। লক্ষ্মীটি, তুমি প্লিজ আর বেশি দেরি করো না। এসো, আমি তোমায় সব বলবো। শ্যামবাজার 5 মাথার মোড় থেকে বিধান সরণি ধরে কিছুটা পেছনে গেলেই আর্সালান রেস্টুরেন্টের বিপরীত দিকে বলরাম ঘোষ সরণির মুখে সঞ্জীবনী কেবিনটা পেরিয়ে একটা জুয়েলারি হাউসের সামনে দাঁড়িয়ে পাশের সরু গলিটায় ঢোকার আগে অবধি শুক্লার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। সেই দুর্ঘটনার পর এই প্রথম শুক্লা রাস্তায় বেরোলো। শুক্লার মুখে একটা অজানা আতঙ্কের ছাপ আমার মধ্যে কাঁটার মতো খচখচ করতে লাগলো। উত্তর কলকাতার ঘিঞ্জি গলিতে ঢোকার মুখে একটা পুরাতন হলুদ বোর্ডে কালো হরফে বড় বড় করে লেখা ডক্টর বৈরঞ্জন শাস্ত্রী। নিচের বাকি লেখাগুলো রোদ জলে নষ্ট হয়ে পড়ার অনুপযোগী। আমি শুক্লার স্বভাব সম্পর্কে পরিচিত। বরাবরই মেয়েটা একরোখা, তাই কথা না বাড়িয়ে শুক্লাকে অনুসরণ করলাম। শুক্লা পুরনো নীল রং করা দুর্বল কাঠের দরজাটা ঠেলে নিচে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, জেঠু আছেন? বৃদ্ধ লোকটা মনে হয় শুক্লার পূর্ব পরিচিত। সে ওপরের দিকে আঙুল তুলে বললেন, কে মামনি? দাদাবাবু বলেছিলেন বটে তুমি আসবে। উপরেই আছেন দাদাবাবু, তোমরা যাও। শুক্লা আমাকে ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। এতক্ষণ অন্ধকারে খেয়াল করিনি নিচে দুখানা নোনা ধরা ঘর, দোতলার পলেস্তারা খসে যাওয়া পুরনো দিনের সবজি রেলিং দেওয়া ঝুলন্ত বারান্দা, পাশের নোনা ধরা দুর্বল কালো রেলিং ধরে টিমটিমে 60 পাওয়ারের হলুদ বাল্বের আলোয় উঠে প্রথম ঘরের সামনে জুতো খুলে শুক্লা কাকে যেন জিজ্ঞেস করল, জেঠু আসবো? ভেতর থেকে এক ব্যক্তির ভারী গলার শব্দ এলো, এসেছিস মামনি? আয়, ভেতরে আয়। ভেতরে ঢুকতেই একখানা বড় কাঠের পুরনো দিনের খড়খড়ি দেওয়া খোলা জানলার সামনে তক্তার ওপর উপবিষ্ট যে লোকটাকে দেখলাম, ভদ্রলোকের চেহারায় কি ছিল জানি না, লোকটাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে হলো। বয়স প্রায় 60-এর ওপর, গায়ের রং এই বয়সও বেশ উজ্জ্বল। মোটা কালো ফ্রেমের চশমার মধ্যে দিয়ে বুদ্ধিদীপ্ত চোখ দুটো দেখলেই লোকটার প্রতি শ্রদ্ধায় মন ভরে যেতে থাকে। পরনে সরু পাড়যুক্ত ধুতি আর সাদা পাঞ্জাবি, পাশে কাঠের টেবিল আর বড় কাঁচের আলমারিতে ঠাসা নানা পুরনো বই। আমাকে আর শুক্লাকে সামনের চেয়ারে বসতে বললেন। জেঠু, তুমি তো সবই জানো আমাদের ব্যাপারে। বাবা মায়ের অমতে এই বছর 2 আগে আমি সঞ্জয়কে বিয়ে করি। বছরখানেক পর বাবা নিজেই ফোন করে আমাদের আমন্ত্রণ করেন বাড়িতে। সেই থেকেই ও বাড়িতে আমি যাতায়াত করি। তারপর হঠাৎ একদিন খবর পাই আমি কনসিভ করছি, আর তারপরেই একটা ছোট্ট দুর্ঘটনায় আমার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর আমার মানসিক অবস্থার অবনতি ঘটায় সঞ্জয় আমাকে ও বাড়িতে রেখে আসে। আমি জানতাম না বাবার মধ্যে আজকের দিনেও জাত ধর্মের বোধ এতটা উগ্র মনোভাবের বশবর্তী হয়ে বাবা এত দূর যেতে পারেন। এত দূর বলে যেন শুক্লার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখে জ্যাঠামশাই জলের গ্লাসটা শুক্লার দিকে এগিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করেন, মামনি, আমার মনে হচ্ছে নিরঞ্জন আবার সেই গুহ্য তন্ত্রের প্রয়োগ করেছে। তুমি ঠিকই ধরেছ। সেদিন আমি স্নান করতে যাওয়ার সময় বাবা স্টাডি থেকে চাপা গলায় মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পাই। তারপর উকি মেরে দেখতে গিয়ে দেখি বাবা রক্তবস্ত্র ধারণ করে সামনে ধনী জ্বালিয়ে সিঁদুর দিয়ে কি সব যন্ত্র অঙ্কন করে তার সামনে পাখির মুন্ড, কাটা পা, নরকরটি, মানুষের অস্থি নিয়ে কি সব করছে।
ব্যাপারটা দেখে না আমার ভয় বুক শুকিয়ে যায়। তার চেয়েও ব্যগ্র হয়ে পড়ি যখন সামনে সামনে সঞ্জয়ের একখানা ছবি দেখতে পাই। বৈরঞ্জন শাস্ত্রী গম্ভীর মুখে সবটা শুনে এবার শুক্লাকে জিজ্ঞাসা করলেন, মামনি, তোর বাবা যখন তন্ত্র সাধনা করতে বসেন তখন ঠিক সময়টা কত ছিল বলতে পারবি? আর মন্ত্রের কোনো খণ্ড শব্দ যদি কিছু মনে করতে পারিস তাহলে আমাকে বল। তখন বেলা এই 12টা নাগাদ হবে। মন্ত্রের সকল শব্দই আমার বোধ শক্তির বাইরে, তবে একবার একটি শব্দ ওই ডাকিনী, চণ্ডালিনী এই জাতীয় কয়েকটা টুকরো শব্দ কানে আসতেই তোমায় দ্রুত ফোন করে এখানে নিয়ে চলে আসি। এবার ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বলেই বলছি, তোমার চোখের তলার কালি দেখে মনে হচ্ছে যেন রাতে ঠিকঠাক ঘুম হয় না। কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে। জ্যাঠামশাইয়ের গলার স্বরে একটা স্নেহ মিশ্রিত সুরে, মনটা যেন নিজেকে হালকা করার অভিপ্রায় হোক বা এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় বের করার জন্যই হোক, এবার আমি গত কয়েক সপ্তাহে যে নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি তা বলতে শুরু করলাম সবিস্তারে। শুনে জ্যাঠামশাই তো বটেই, শুক্লাও আঁতকে উঠল। শুক্লা শেষে জিজ্ঞাসা করল, তোমার সাথে এই কদিনে এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে কিছুই বললে না? কাষ্ঠ হাসি হেসে বললাম, তুমি নিজেই যথেষ্ট মানসিক চাপের মধ্যে আছো, তাই ব্যাপারটা মনের ভুল ভেবে আর তোমার চিন্তা বাড়াতে চাইনি। জেঠু, সবই তো শুনলে, এখন বলো তো ব্যাপারখানা কিছু আন্দাজ করতে পারলে? এবার জ্যাঠামশাই যেন নিজেকে গুছিয়ে একটু ভেবে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বাংলা ভাষায় লেখা প্রথম পুঁথির নাম কি জানো? আমি উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম কিন্তু মনে করতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ চিন্তা করে বললাম, শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের এক গোয়ালঘর থেকে হাতে লেখাই পুঁথি আবিষ্কার করেন। পুঁথির নামটা কিছুতেই মনে পড়ছে না। জ্যাঠামশাই নিজেই বললেন, তন্ত্রের সাথে চর্চা সাধনার অনেক মিল রয়েছে। তন্ত্রে বা যোগে উল্লিখিত আমাদের শরীরের ষটচক্র মানে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা ও সহস্রার, এদের মতন বৌদ্ধ তন্ত্রে তথা বজ্রযান ও সহজযান মতেও শরীরের 4 স্থানে 4 চক্র বা শক্তি কেন্দ্র রয়েছে। আলী কালীর দ্বার রুদ্ধ করে কাহ্নপাদ মনশূন্য হলেন। আলী ও কালীর পথ রুদ্ধ হলে, সুষুম্না তথা অবধূতির পথে চেতন শক্তি প্রবাহিত হলে যে সুপ্ত শক্তি জাগ্রত হয়, চর্যাকারের ভাষায় তার নাম চণ্ডালী। জাগ্রত চণ্ডালীর উপলব্ধি জনিত মানসিক অবস্থা হল সহজ জানীদের কাছে বোধিচিত্ত। যোগ সাধনার দ্বারা জাগ্রতা দেবী চণ্ডালী হৃদয় দেশে ধর্মচক্রকে দগ্ধ করে সম্ভোগ চক্রে প্রবেশ করে। প্রতি চক্রে জাগ্রতা শক্তিকে দেবী রূপে কল্পনা করা হয়েছে। বজ্রযানের অনুগামীরা এক পৃথক বৌদ্ধ সম্প্রদায়ে পরিগণিত হয়েছিলেন। আমি ছোটবেলায় এমন কিছু ধর্মতত্ত্ব বাবার মুখে শুনেছিলাম, তবে সঞ্জয়ের সাথে যা ঘটে চলেছে তার সাথে এর কি কিছু যোগ আছে আদেও? গোড়া থেকে না বললে ব্যাপারটা বিংশ শতকের বিজ্ঞান মনস্ক মানুষদের কাছে অন্ধ কুসংস্কার বলেই রয়ে যাবে। আমাদের পূর্বপুরুষ মহামহোপাধ্যায় শ্রীমান হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ আবিষ্কার করেই ক্ষান্ত থাকেননি। তিনি বৌদ্ধতন্ত্র নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। আর তিনি যেসব মূল্যবান গ্রন্থ লিখেছিলেন তা আমাদের পারিবারিক সংগ্রহশালায় সযত্নে রক্ষিত আছে। আমি বা নিরঞ্জন এসব ব্যাপারে বিস্তর পড়াশোনা করেছি একসময়। তবে নিরঞ্জন যে সেই ডাকিনী বিদ্যা এত হিংসাত্মকভাবে প্রয়োগ করবে তা আমার পরিকল্পনার বাইরে। ডাকিনী বিদ্যা? হিন্দুতন্ত্রে বা দশমহাবিদ্যায় দেবীর 64 যোগিনী আর ডাকিনীর উল্লেখ পেয়েছিলাম। তার সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কি কোনো যোগসূত্র আছে? জ্যাঠামশাই তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, নতুন কাজের মেয়েটির নাম কি তোমার বাড়ির?
আগে মাগঙ্গি। মাগঙ্গির নামটা শুনে জ্যাঠামশাইয়ের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। শুক্লা জিজ্ঞাসা করল, সবটুকু খুলে বলুন জেঠু। আমাদের হতভম্ব মুখ দেখে জ্যাঠামশাই বলতে লাগলেন, তোমরা হিন্দু শাস্ত্রে সাধারণত ডাকিনী, হাকিনী, চণ্ডালী, ডম্বি এদের নামই শুনে এসেছো, তাই মাগঙ্গি নামটা তোমাদের কাছে পরিচিত নয়। বৌদ্ধ বজ্রযানতন্ত্রের সাধক লামা তারানাথ তান্ত্রিক মতে ডাকিনী, পিশাচ, ভূত, প্রেত, শক্তির আধার, নানা দেবদেবীর সাধনার দ্বারা কার্যসিদ্ধির নানা উপায়ন্তর বের করেছিলেন। দেবী বজ্রবরাহীর সহচরীদের একজন হলেন এই মাগঙ্গি, অমিত ক্ষমতার অধিকারিণী। সংকল্পকারী নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য দেবী বজ্রবরাহীকে তন্ত্রাচার দ্বারা তুষ্ট করলে তিনি সাধকের মনোবাঞ্ছা পূরণের জন্য একজন ডাকিনীকে প্রেরণ করেন একটি অমাবস্যার রাতে। সেই ডাকিনী সাধারণ মানবী স্বরূপে লক্ষ্য ব্যক্তির গৃহে প্রবেশ করে। যে গৃহে ইনি অধিষ্ঠান করেন সে গৃহে কুকুর বেড়াল তো দূরস্থ, কাক চিল পর্যন্ত ভয়ে আসে না। প্রতিদিন রাতে গৃহস্থকে তন্ত্রাচারের বিষে দুর্বল করে তার রাতের ঘুম কেড়ে নেয়, তার স্বাস্থ্যহানি ঘটায়, তার গৃহের পরিবার বর্গের মৃত্যুর কারণ হয়ে ওঠে। মাগঙ্গি যদি আমার ক্ষতিই করতে চাইতো তো ও যেদিন এসেছিল সেদিনই তো আমায় মেরে ফেলতে পারতো। ব্যাপারটা তো সহজ নয় সঞ্জয়। তন্ত্রাচারের নির্দিষ্ট নিয়ম আছে। এইসব ডাকিনীরা অমাবস্যায় গৃহে প্রবেশ করে। প্রতিদিন একটা একটা করে জীবের রক্ত দেবী বজ্রবরাহীকে উৎসর্গ করে নিজ শক্তি বৃদ্ধি করে। আর পূর্ণিমা তিথিতে এদের ক্ষমতা ও রক্ত পিপাসা এতটাই বেড়ে যায় যে লক্ষ্যবস্তুর ঘাড় মোটকে তার রক্ত পান করে, আর তার নরম হৃৎপিণ্ডটা দেবী বজ্রবরাহীর চরণে উৎসর্গ করে। আর একটি খেচর ও স্তন্যপায়ী প্রাণীর কাঁচা মাংস দিয়ে দেবীর ভোগ প্রস্তুত করে। এর দরুন এদের মৃত্যু ঘটে। তবে পূর্ণিমা তিথিতে মাগঙ্গি আমায় হত্যা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করলো না কেন? ভায়া, পৃথিবীতে সাদা কালো, পাপ পুণ্য, সত্য অসত্য একযোগে বিরাজ করে। ক্ষতি সাধনকারী শক্তির ক্ষমতা যতই অধিক হোক না কেন, রক্ষাকারিণী জগন্মাতার করুণার জোর অনেক অনেক বেশি। তন্ত্রাচারের শক্তি থাকলেও ভালোবাসার শক্তি তার থেকেও বেশি। তাই আজও অসত্যের ওপর সত্যের আলো প্রজ্বলিত হয়। গত পূর্ণিমা হয়তো সঞ্জয় তোমার জীবনের শেষ দিন হতে পারত, কিন্তু সেদিন আমার মামনির জন্মদিনের জন্য আমরা কালীঘাটে পুজো দিয়েছিলাম। মায়ের পায়ে ছোঁয়ানো প্রসাদী ফুল ও লাল তাগা তোমায় রক্ষা করেছে। তাই অশুভ শক্তি তোমার ঘরের চারপাশে গুমড়ে গুমড়ে মরেছে, কিন্তু তোমার ঘরে ঢুকতে পারেনি। মুহূর্তে আমার মাগঙ্গির সেই ভীত চেহারার কথা মনে পড়তেই বললাম, হ্যাঁ, সেই জন্যই মাগঙ্গি আমার ঘরে ঢুকতে গিয়েও ছিটকে পড়ে। এখন এই ডাকিনীর হাত থেকে নিস্তারের উপায় কি? জ্যাঠামশাই আমাদের সমস্তটা বুঝিয়ে দিলেন। জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে। আজ আকাশের দিকে তাকিয়ে দেখলাম 12ই এপ্রিল, চৈত্র মাসের অন্তিম অমাবস্যা। চলো, বাড়ির থেকে চলো। শুক্লাকে এই বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে মন চাইছে না। বিপদ যা আসবে আমার উপর দিয়ে যাক, তবে সেও না ছোড়বান্দা। এদিকে জ্যাঠামশাই যা বলেছেন তাতে সামান্য ভুলচুক হলে মৃত্যুর সম্ভাবনা প্রবল। তাই দুজনেই মালিকতলার দিকে এগোতে লাগলাম। শ্যামবাজার থেকে একটা ট্যাক্সিতে উঠলাম দুজনে। এই কদিনের মানসিক ক্লান্তি ও ঠিকমতো খাওয়া দাওয়া না হওয়ায় কিছুক্ষণের মধ্যেই চোখ দুটোতে নেমে এলো কাল ঘুম। ঘুম ভাঙল রাস্তার কিছু কুকুরদের চিৎকারে। নিজেকে আবিষ্কার করলাম স্বপ্নে দেখা সেই শ্মশানে। শুক্লা কই? আমি তো শ্যামবাজার থেকে ট্যাক্সিতে উঠেছিলাম। ঘড়িতে দেখি রাত প্রায় 10টা। এ কোথায় কোথায় এলাম আমি? অমাবস্যার রাত, শ্মশানে কেউ কোথাও নেই। আমি উঠে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দেখতে গিয়ে মনে হলো কি যেন একজন একটা জ্বলন্ত কাঠের চিতার সামনে মুখটা বুকের কাছে নামিয়ে বসে আছে। দ্রুত পায়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা
ও ও দাদা, এটা এটা কোন শ্মশান বলতে পারবেন? লোকটা মুখ তুলতেই চমকে উঠলাম। এ যে রাজু! আমি হাঁটু গেড়ে তার সামনে বসে জিজ্ঞাসা করলাম, তুমি 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 কোথায় ছিলে? রাজু অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টিটা অনেকটা মরা মাছের মতো। আমি রাজুর কাঁধ ধরে ঝাঁকাতে গিয়ে বুঝলাম হাতে কিছু একটা খুলে চলে এলো। চিতার আগুনের আভায় দেখলাম আমার হাতে ধরা রাজুর একটা হাত, যার স্থানে মাংস যেন কেউ খুবলে নিয়েছে। কম্পমান হাত থেকে হাতটা মাটিতে ফেলে তীব্র চিৎকার করতে করতে সেখান থেকে উল্টো দিকে পালাতে লাগলাম। দূর থেকে শুধু রাজুর কথাটা কানে এলো, মা গঙ্গির হাত থেকে নিস্তার নেই গো বাবু, নিস্তার নেই। দৌড়তে দৌড়তে এসে কোন দিকে চলে এসেছি ঠাহর করতে পারলাম না। হঠাৎ একটা খ্যানখ্যানে গলার শব্দ কানে আসতেই আমার গায়ের লোমকূপ খাড়া হয়ে উঠল। শব্দটা আমার যেন ঠিক পেছন থেকেই আসছে। বাবু, ও বাবু। দরদর করে ঘামছি আর একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা বেয়ে নামছে। হাত পা ভয় যেন সিঁটিয়ে যাচ্ছে, তবুও মনকে শক্ত করে পেছনে ঘুরতেই যা দেখলাম তাতে বুকের রক্ত যেন হিম হওয়ার জোগাড়। মা গঙ্গির এই রূপের কিছু খণ্ড আমি এর আগে দেখেছি, তবে এতটা ভয়ঙ্করী নয়। মাটি থেকে এক হাত ওপরে শূন্যে ভাসমান এক দীর্ঘাঙ্গী নিকষ কালো গাত্রবর্ণের অস্থি কঙ্কালসার নগ্ন চেহারা। পায়ের উল্টানো পাতাগুলো শূন্যে দুলছে, কোমরে হাড়ের কোমর বন্ধনী, গলায় নরমুণ্ডের মালা, সাপের মতো রুক্ষ চুলগুলো হাওয়ায় উড়ছে। চোখের কোটরে যেন মণিগুলো জ্বলন্ত ভাটার মতন জল করছে। এক হাতে ধরা রাজুর সেই কাটা মাংস খোবলানো হাত থেকে তখনও গড়িয়ে পড়ছে তরল রক্তের ধারা, অন্য হাতে আমার পোষা হুলোটার মুন্ডহীন দেহ। ভয় আমার মুখ দিয়ে কথা সরছে না, কপাল থেকে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। মা গঙ্গি এক হাতের কাটা হাতটা ছুঁড়ে ফেলে আমার দিকে তার কালো বেঁকানো নখযুক্ত সরু হিলহিলে আঙুল তুলে বলল, বাবু, এসো। আমি যেন সম্মোহিতের মতো তার সাথে এগোতে লাগলাম। ক্লান্ত দেহে টলতে টলতে শ্মশানের অর্ধদগ্ধ মরা কাঠের মধ্যে দিয়ে। চারদিকে পোড়া মাংস ও চামড়ার পোড়া গন্ধ কিছুই যেন আমায় স্পর্শ করতে পারছে না। এবার খলখলিয়ে নাকি সুরে হেসে উঠল মা গঙ্গি। সে হাসিতে দেবতাদেরও বুঝি হৃৎকম্প উপস্থিত হয়। সে হাসির তীব্রতায় আমার মোহভঙ্গ হলো। নিজেকে ভাগ্যের হাতে পুরোপুরি সঁপে দিয়েছি। মা গঙ্গি এক হাত আমার দিকে সবে বাড়িয়েছে। আমি মৃত্যু নিশ্চিত জেনেও জ্যাঠামশায়ের শেখানো সেই দেবী মন্ত্র এক মনে পাঠ করে চলেছি। এমন সময় দূর থেকে অন্ধকারে যেন মনে হলো ঘূর্ণিঝড়ের আগমন ঘটছে, যার তীব্রতায় মাটি কেঁপে উঠতে লাগলো। আমায় ছেড়ে দিয়ে ভীত চোখে সেই দিকে তাকালো মা গঙ্গি। মাটিতে ধপ করে পড়ে গেলাম আমি। অজ্ঞান হওয়ার আগে যা দেখলাম তা অকল্পনীয়। দেবী ছিন্ন মুন্ডার মতো এক বরা ভয়দায়িনী গাত্রবর্ণ, জবা ফুলের ন্যায় লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল, নগ্না এবং আলুলায়িত কুন্তলা, পিনোন্নত পয়োধরা তার হৃদয়ের নিকট একটি নীল পদ্ম। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা ছিন্ন মুন্ডের মালা দোদুল্যমান। বাম হাতে তিনি নিজ মুন্ড ধারণ করেছেন এবং অন্য হাতে কাতরি নিয়ে এগিয়ে এলেন। তার হাতে কাটা মুন্ডটা বৃহৎ একটি হাঁ করল, আর মা গঙ্গির দেহ কালো ধূম্রের ন্যায় পরিবর্তিত হয়ে সেই কর্তিত মুন্ডের মুখে প্রবেশ করতে লাগল। তারপর আর কিছু মনে নেই। হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারি আমি আর শুক্লা আমাদের বাড়ির সামনেই জ্ঞানশূন্য অবস্থায় পড়েছিলাম। সেদিন রাতেই আমার শ্বশুরমশাইকে তার স্টাডি রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। অমিত বলে কেউ যেন তার মুন্ডটি দেহ থেকে টেনে ছিঁড়ে ফেলেছিল। সেদিন জ্যাঠামশাই আমাদের বলেছিলেন, পিশাচিনী, ডাকিনী, মাগঙ্গী, ডম্বিনী এইসব তন্ত্রযোগিনীরা দেবী ছিন্নমুণ্ডা সহচরী বজ্রবর্ণানী বজ্র বৈরোচনীর এক অংশ। সংকল্পকারীর অভীষ্ট সিদ্ধ করতে এরা যে কোনো হীন ছল বা মায়ার অবতারণা করে থাকে। এদের থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র দেবী ছিন্নমুণ্ডার আবাহন প্রয়োজন।
একাগ্র মনে অমাবস্যার রাতে অভয়দায়িনী ছিন্নমুণ্ডার আবাহন করলে তিনি এদের হাত থেকে নিস্তার দিতে পারেন। এই ঘটনার পর 15ই এপ্রিল হাসপাতাল থেকে আমি আর শুক্লা দুজনেই ছাড়া পাই। নববর্ষ যেন আমাদের নতুন জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। এতক্ষণ আপনারা শুনলেন ডাকিনীর ক্ষুধা, রচনা সুদীপা দাস, নাট্যরূপদান উমা, গল্প পাঠ, গল্পের সূত্রধার ও কথকের চরিত্রে আমি সায়ন্তন, মাগঙ্গীর চরিত্রে তৃষা, রাজুর চরিত্রে রমাকান্ত, শুক্লার চরিত্রে সুচিস্মিতা, সঞ্জয়ের শ্বশুরমশাই ও বৃদ্ধ লোকের চরিত্রে আর্য, শুক্লার জেঠু ইভান, শব্দ গ্রহণ, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টি শঙ্খ, প্রচ্ছদ অঙ্কন সৌরেন্দ্র, ভিডিও মোশন রণজয়, সমগ্র পরিচালনায় টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হররস্কোপ অফিসিয়াল থেকে ইভান, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত এবং সুচিস্মিতাকে আমাদের এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। তাদের ছাড়া হয়তো আমরা এই গল্পটি সম্পূর্ণ করে উঠতে পারতাম না। তাহলে আপাতত এই পর্যন্তই। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর ও ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা ফিরে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।